আমি আওয়ামী লীগের শুধু এমপি নই, আমি যখন মন্ত্রী হই তখন সকলের, বাংলাদেশের মন্ত্রী হিসেবেই আমি নিজেকে মনে করি। দলমত নির্বিশেষে বাংলাদেশের রাজনীতিতে যে কয়েকটি নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তাদের একজন তোফায়েল আহমেদ। তাকে রাজনীতির জীবন্ত কিংবদন্তি বললে ভুল হবে না। পাকিস্তান আমলে সেই 60-এর দশক থেকে শুরু করে সামরিক শাসক আইয়ুব খানের রক্তচক্ষুকেও তিনি পরোয়া করেননি। বাংলাদেশের স্বাধিকার, ছাত্র জনতার অধিকার ও গণমানুষের দাবির প্রশ্নে কখনো আপোষ করেননি। আন্দোলন সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধেও পালন করেছেন গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা। 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। 1964 সালে বিএসসি পাশ করার পর মৃত্তিকা বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠেন রাজনীতির বিজ্ঞানী। কলেজ জীবনেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং পরবর্তীতে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাকিস্তান জুড়ে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হন। মুক্তিযুদ্ধের আগে তোফায়েল আহমেদের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তার সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পর্যন্ত কামাল হোসেনের মাধ্যমে তদবির করেছিলেন। অথচ এখনকার সময়ে অনেক ছাত্রনেতাই রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার সুযোগ পেলে সব কাজ ফেলে দূতাবাসে গিয়ে অপেক্ষা করেন। 1964 সালে তিনি বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। 1966 থেকে 67 সালে হন হল ছাত্র সংসদের সহসভাপতি। এরপর 1967-68 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের ভিপি নির্বাচিত হন। আইয়ুব খানের পতনের আন্দোলনেও তার ভূমিকা ছিল অনন্য। তখন শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলায় বিচারের মুখোমুখি। পাকিস্তান সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কঠোর শাস্তির প্রস্তুতি নিচ্ছিল। 1969 সালের 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় এবং গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরে অন্যান্য ছাত্র সংগঠনও এতে যোগ দেয়। 17 জানুয়ারি তোফায়েলের নেতৃত্বে ঘোষিত হয় ঐতিহাসিক 11 দফা। এমনকি পাকিস্তানপন্থী এনএসএফ এর 2 অংশ এই আন্দোলনে যোগ দিয়েছিল। পিন্ডিনা ঢাকা, ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কুর্মিটোলা ভাঙবো শেখ মুজিবকে আনবো, এমন সব স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি কারামুক্ত হন শেখ মুজিব। পরদিন রমনার রেসকোর্স ময়দানে জনসমুদ্রের সামনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল আহমেদ। এর মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন নতুন গতি পায়। 81 দিনের অপ্রতিরোধ্য গণ আন্দোলনের মুখে 25 মার্চ পদচ্যুত হন প্রেসিডেন্ট আইয়ুব খান। ক্ষমতা গ্রহণ করেন আরেক সামরিক শাসক ইয়াহিয়া খান। এরপর আসে 1970 সালের নির্বাচন। সেখানে মাত্র 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাককে নিয়ে গঠন করেন বাংলাদেশ লিবারেশন ফোর্স বিএলএফ বা মুজিব বাহিনী। তোফায়েল আহমেদ বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের অর্থাৎ মুজিব বাহিনীর পশ্চিমাঞ্চলের কার্যক্রমের নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে 10 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশ গণপরিষদ প্রতিষ্ঠার অন্যতম সংগঠকও ছিলেন তিনি। স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান প্রণয়নেও অংশগ্রহণ করেন। 1972 সালের 14 জানুয়ারি প্রতিমন্ত্রী পদমর্যাদায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব নিযুক্ত হন তোফায়েল আহমেদ। 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাকে টানা 33 মাস কারাভোগ করতে হয়। স্বাধীন বাংলাদেশে 1973 সাল থেকে যতবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন ততবারই জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা বিষয়ে জনগণের দাবি সংসদে তুলে ধরেছেন দৃঢ়তার সঙ্গে। বাণিজ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কিভাবে কার্যকর পদক্ষেপ নিতে হয় তার বাস্তব উদাহরণও দেখিয়েছেন তিনি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে ছিলেন অত্যন্ত
দক্ষ। তিনি শুধু তুখোড় রাজনীতিবিদই নন, একজন অসাধারণ পার্লামেন্টেরিয়ানও ছিলেন। সংসদ বিতর্কে তাকে হারানো ছিল কঠিনতম কাজগুলোর একটি। তার যুক্তি, বক্তব্য ও অনলবর্ষী ভাষণের সামনে প্রতিপক্ষ প্রায় কুপকাত হয়ে যেত। জীবনের শেষ এক দশকের বেশি সময় আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন বর্ষিয়ানে রাজনীতিবিদ। ১/১১ সময় তোফায়েল আহমেদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের ভেতরে সংস্কারপন্থী হিসাবে পরিচিতি পান। দলীয় সভাপতি শেখ হাসিনার বিরাগভাজন হওয়ার পর তাকে সভাপতি মণ্ডলী থেকে সরিয়ে দিয়ে আলংকারিক ফোরাম উপদেষ্টা পরিষদে নেওয়া হয়। এরপর দলে আর গুরুত্ব ফিরে পাননি তিনি। তবে দলীয় রাজনীতিতে দ্বন্দ্ব কোন্দলের কারণে নিজের অবস্থান নিয়ে হতাশা থাকলেও তোফায়েল আহমেদ আদর্শ বিচ্যুত হননি। তিনি রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের আদর্শ ধারণ করে আওয়ামী লীগের সঙ্গেই ছিলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ ৮ মাস ৮ দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১ জুন বেলা ৩:৩০টায় নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। ২ জুন বিকালে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়।